চীনের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী। উস্কানিতে পা না দিতে ছাত্রলীগ এবং পুলিশের প্রতি ওবায়দুল কাদেরের আহ্বান। ঘুরে দাঁড়াতে দল পুনর্গঠনের পথে বিএনপি। মতিউরের পিকনিক স্পট আপন ভুবনের তথ্য চেয়ে দুদকের চিঠি। আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে ডেঙ্গু, সারা দেশেই বাড়ছে আক্রান্তের সংখ্যা। Sponsored by Abiba Finance Limited. এটিএন নিউজ দেখছেন। নিউজ আওয়ারের সাথে আছি আমি তাসফিয়া তামান্না। শিরোনামগুলো শুনছিলেন। VSL Angle Channel HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। বিস্তারিত। বাংলাদেশে বিনিয়োগ করতে চীনের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 4 দিনের সফরের দ্বিতীয় দিনে আজ চীনের রাজধানী বেইজিংয়ে বিনিয়োগ এবং বাণিজ্য সংক্রান্ত এক সম্মেলনে তিনি এই আহ্বান জানান। দেশে চমৎকার বিনিয়োগ বান্ধব পরিবেশ রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে পৃথিবীর সেরা বিনিয়োগ বান্ধব দেশে পরিণত করাই তার সরকারের লক্ষ্য। রেজন ফয়েজের রিপোর্ট। চীনের রাজধানী বেইজিংয়ে বাংলাদেশ ও চীনের মধ্যে ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ শীর্ষক সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ ও চীনের কয়েকশো ব্যবসায়ী নেতা, বিনিয়োগকারী ও উদ্যোক্তা এই সম্মেলনে যোগ দেন। প্রধানমন্ত্রীর সময় বাংলাদেশের অবকাঠামো, জ্বালানি, আইসিটি ও পর্যটন সহ বিভিন্ন খাতে বিনিয়োগ করতে চীনের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। I encourage the Chinese business community to consider key sectors in Bangladesh. We welcome investments in our infrastructure, energy, renewable energy, and logistics sectors. বাংলাদেশের বিশাল তরুণ শ্রমশক্তি, সরকারের বিনিয়োগ বান্ধব নীতি ও নানা উদ্যোগ তুলে ধরে শেখ হাসিনা দাবি করেন, বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীদের জন্য চমৎকার পরিবেশ রয়েছে। Bangladesh is committed to ensuring your business operations and profitable. বাংলাদেশ এমন একটি গুরুত্বপূর্ণ ভূকৌশলগত অবস্থানে রয়েছে যেখানে পৃথিবীর প্রধান সব বাণিজ্য পথের সরাসরি সংযোগ রয়েছে, বলেন প্রধানমন্ত্রী। Bangladesh is situated in an important geostrategic location with direct connectivity to all major international trading and shipment routes. We are also at the crossroads of South Asian, Southeast Asia and East Asian growth circuits. চীন সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের ব্যবসায়ীদের একটি দলও রয়েছে। সে দেশে নিজেদের বাণিজ্যিক অংশীদার খুঁজে নিতে তাদের পরামর্শ দিলেন তিনি। একটা বিশাল বিজনেস ডেলিগেশন নিয়ে আমি এসেছি, আপনারা কিন্তু এখানে আপনাদের পার্টনার খুঁজে নিতে পারেন। মঙ্গলবারের সম্মেলনে বাংলাদেশ ও চীনের কয়েকটি কোম্পানির মধ্যে 16টি সমঝোতা স্মারক বিনিময় হয়েছে। রেজন ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা। সরকারি চাকরিতে নবম থেকে 13তম গ্রেডে সরাসরি নিয়োগে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত চেয়ে দুজন সাধারণ শিক্ষার্থীর করা আবেদনের শুনানি আগামীকাল প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ বেঞ্চে অনুষ্ঠিত হবে। দুপুরে বিশেষ চেম্বার আদালতের বিচারপতি আশফাকুল ইসলাম আজ এই রায় দিয়েছেন। হাইকোর্ট ডিভিশন যে আদেশ দিয়েছে, হাইকোর্ট ডিভিশনের সেই আদেশটি অ্যাপিলেট ডিভিশন অবশ্যই দেখবেন, যেহেতু আপিল ফাইল করা হয়েছে। আমরা যে আদেশটা চাচ্ছি যে এই অবস্থায় হাইকোর্ট ডিভিশনের আদেশটি অ্যাপিলেট ডিভিশন কর্তৃক জাস্টিফাই না হওয়া পর্যন্ত আমরা একটা স্থগিতাদেশ চেয়েছি আজকে। অনারেবল জাজ ইন চেম্বার আগামীকালকে এটা ফিক্স করেছে। সরকারি চাকরিতে কোটা পদ্ধতির প্রয়োজনীয় বৈজ্ঞানিক সংস্কারে মত দিয়েছেন কোনো শিক্ষাবিদ। তারা বলছেন, যেগুলোর আর প্রয়োজন নেই সেগুলো বাদ দিয়ে স্বল্প পরিসরে কোটা পদ্ধতি চালু রাখা দরকার। সাদিয়া আফরোজের রিপোর্ট। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে 2018 সালে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। তাদের দাবির মুখে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা বাতিলের সিদ্ধান্ত নেয় সরকার। সে সময় সরকারি চাকরিতে কোটা ছিল 56%।
পরে 2021 সালে কয়েকজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হাইকোর্টে রিট করলে গত 5 জুন এক রায়ের মাধ্যমে আবারও ফিরে আসে 30% মুক্তিযোদ্ধা কোটা ব্যবস্থা। হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি হয়নি এখনো। তবে এরই মাঝে সুবিধাবঞ্চিতদের জন্য ন্যূনতম কোটা রেখে বাকি কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল সারা দেশ। শিক্ষাবিদরা মনে করেন সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার আমূল সংস্কার দরকার। মুক্তিযোদ্ধা কোটাও রাখতে হবে অনগ্রসরতা বিবেচনায়। মুক্তিযোদ্ধাদের ভেতরেও কিন্তু একটা ক্যাটাগরি আছে যারা আর্থিকভাবে সামাজিকভাবে অনেক দুর্বল অবস্থায় আছে, বিপর্যস্ত অবস্থায় আছে। তাদেরকে চিহ্নিত করে তাদেরকে যদি একটা কোটা দেওয়া হয়, আমার ধারণা যে সাধারণ জনগণ এটাকে সাদরে গ্রহণ করবে। সকল জেলার ক্ষেত্রে আমরা রেখেছি 10%। আমরা দেখেছি যে কোনো জেলা অগ্রসর, অনেক অ্যাডভান্সড, তাদেরকে আসলে কোটার দরকার আছে, এটা রিভিজিট করা দরকার। অনেক নারী তো প্রিভিলেজড, তাকে আপনি কেন কোটার মধ্যে আনবেন? তো এটা আসলে পুরো জিনিসটা আসলে রিভিজিট করা দরকার। আমি মনে করি যে একটা যৌক্তিক সমাধান করতে হলে একটা গবেষণা আসলে করা দরকার। একটি নির্দিষ্ট সময় পর পর কোটা পদ্ধতির যৌক্তিকতা মূল্যায়নের মাধ্যমে করণীয় ঠিক করতে সরকারকে উদ্যোগী হওয়ার পরামর্শ তাদের। কোটা একবার দিলে এটা যে অনির্দিষ্টকালের জন্য চলতে থাকবে তা কিন্তু কখনোই হয় না। কোটা দেওয়া হয়, পরবর্তীতে 5 বছর পর এটা মূল্যায়ন করা হয়। কোটার অধীনে যাদেরকে নেওয়া হয়েছিল যে জনগোষ্ঠীকে, সেই জনগোষ্ঠী যদি মোটামুটিভাবে এগিয়ে এসে থাকে তখন সেই কোটাটা আবার রহিত করা হয়। কোটা একটা ডাইনামিক প্রসেস। এটাকে না ঝুলিয়ে রেখে যত দ্রুত তার সাথে সমাধান করে ফেলা, এবং আমি মনে করি যে এটা ইনিশিয়েটিভটা গভর্নমেন্টের পক্ষ থেকে নেওয়া উচিত। কারণ গভর্নমেন্ট হল অপারেটর, এটা কমিশন করতে পারে, এটা কমিটি করে দিতে পারে যে তারা রিভিজিট করবে, পুরো জিনিসটা অ্যানালাইসিস করবে, অ্যানালাইসিস করে এরপর তারা একটা যৌক্তিকভাবে শিক্ষার্থীদের সাথে কথা বলবে, গভর্নমেন্টের সাথে কথা, বিভিন্ন স্টেক হোল্ডার আছেন। যদি একটা প্রস্তাবনা দেওয়া হয়, আমার ধারণা সেটা গভর্নমেন্ট এবং যারা আন্দোলন করছে তাদের উভয় পক্ষেই সেটা অ্যাকসেপ্টেড হবে। প্রতিবেশী দেশগুলোর পাশাপাশি অনেক উন্নত দেশে কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কার হয়েছে বলেও জানান দুই শিক্ষাবিদ। সাদিয়া আফরোজ, এটিএন নিউজ, ঢাকা। সার্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে 7ম দিনের মতো সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। আজ আরও 5টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছেন বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির মহাসচিব। দুপুরে কলাভবনের মূল প্রবেশদ্বারে অবস্থান নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সরকারের পক্ষ থেকে যোগাযোগ করা হচ্ছে এমন দাবি করেন। শিক্ষক নেতা অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া বলেন, দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন থামাবেন না তারা। আজ সন্ধ্যার পর শিক্ষক সমিতি এবং সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। তবে দাবি মেনে নিলে অতিরিক্ত ক্লাস নিয়ে তা পূরণ করা হবে বলে জানান শিক্ষকরা। এর আগে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ এবং মিছিল করেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা। দেশে চলমান অনেক আন্দোলনে সরকারের নজর থাকলেও কর্মচারীদের উপেক্ষা করা হচ্ছে বলে অভিযোগ করেন তারা। কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে কোনো উস্কানিতে পা না দিতে ছাত্রলীগ এবং পুলিশের প্রতি প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। এই কথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভায় এসব কথা জানান তিনি। ঢাকা মহানগর সহযোগী সংগঠন এবং ঢাকা জেলা নেতাদের নিয়ে এই যৌথ সভা অনুষ্ঠিত হয়, যেখানে শোকের মাস আগস্টের কর্মসূচি নির্ধারণের আলোচনা করেন তারা। সভার সূচনা বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, শিক্ষক এবং ছাত্রদের আন্দোলনে সতর্কভাবে পর্যবেক্ষণ করছে সরকার। কোটা নিয়ে আদালতে নিজেদের বক্তব্য উপস্থাপনের সিদ্ধান্ত নেয় আন্দোলনকারীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, রায় হওয়া পর্যন্ত সবাই যেন ধৈর্য ধরে। উচ্চ আদালত বাস্তবসম্মত রায় দেবে বলেও আশা করেন ওবায়দুল কাদের। যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান, ছাত্রলীগকে খুব সতর্কভাবে এ পরিস্থিতি মোকাবিলা করতে হবে। কোনো অবস্থায় প্রভোকেশন দেওয়া যাবে না এবং আইন প্রয়োগকারী সংস্থাকেও নেত্রী নির্দেশ দিয়ে গেছেন তাদের পক্ষ থেকেও কোনো প্রভোকেশন যাতে না দেয়া। অন্যান্য প্রসঙ্গ, বিএনপির 4টি মহানগরের আংশিক আহ্বায়ক কমিটিতে বাদ পড়েছেন দলের প্রভাবশালী কয়েকজন নেতা। অবশ্য নতুন কমিটিতে থাকছেন বারবার আন্দোলনে ব্যর্থ নেতারাই। তাহলে কয়েকটি মহানগর কমিটির পুনর্গঠন দিয়ে কতটা সফলতা পাবে দলটি? বিস্তারিত মনিরুল ইসলাম মিন্টু রিপোর্টে। বিএনপি সাংগঠনিকভাবে আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টায়।
এরই অংশ হিসেবে দলের বিভিন্ন কমিটির পুনর্গঠনে হাত দিয়েছে শীর্ষ নেতৃত্ব। ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, চট্টগ্রাম ও বরিশাল মহানগরের ঘোষিত আংশিক কমিটিতে বাদ পড়েছেন অর্ধেকই। এর কারণ কি তাহলে ব্যর্থতা? অবশ্য বারবার আন্দোলনের ব্যর্থতার জন্য সবচেয়ে বেশি দায়ী করা হয় বিএনপির ঢাকা মহানগরীর নেতাদেরই। বিশ্লেষণে দেখা যায়, গত এক যুগে এই কমিটি গঠন নিয়ে পরীক্ষা নিরীক্ষা কম হয়নি। মির্জা আব্বাস, আব্দুল সালাম, হাবিবুন নবী খান সোহেল, আমানুল্লাহ আমান সহ দায়িত্ব দেয়া হয়েছে অনেককেই। তবে সরকার পতনের সব আন্দোলনই শেষ পর্যন্ত কাগজে বাগে পরিণত হয়। আগামী 10 ডিসেম্বরের পরে হাসিনার কথায় দেশ চলবে না। আগুন লাগালে সারা বাংলাদেশে আগুন জ্বলবে। অবশ্য ঘোষিত আংশিক কমিটিতে পদ পাওয়া নেতারা বলছেন, এবার আন্দোলনে সফল হতে চান তারা। আগামী 2 সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ হবে ঢাকা মহানগরীর 2 কমিটি। নির্দিষ্ট লক্ষ্যে আমরা পৌঁছতে পারিনি, কিন্তু আমাদের নেতাকর্মী চেষ্টা করেছে। এত নির্যাতনের পরেও কিন্তু তারা কাজ করেছে। আমাদের দলের ত্যাগী পরীক্ষিত নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ করে সর্বপ্রথম আমাদের এই নতুন কমিটির লক্ষ্য যে আমাদের নেত্রীকে মুক্ত করা। আর রাজপথে যাতে সাহসিকতার সহিত তার অবস্থান নিতে পারে এবং সাহসিকতার সহিত মনোভাব প্রকাশ করতে পারে, এবং সেটার নেতৃত্ব আমি এবং নীরব ভাই একদম রাজপথে সবার সামনে থেকে দিব। এখন পর্যন্ত নতুন কমিটির বিষয়ে বড় ধরনের অসন্তোষ সামনে না এলেও দলের মধ্যে আছে নানা গুঞ্জন। তবে বিএনপির এই সিনিয়র নেতা মনে করেন, ত্যাগী না সুবিধাভোগী সেই বিবেচনায় নয়, আন্দোলনের মাঠে কম বয়সীদের আরও বেশি যুক্ত করার চেষ্টা করা হচ্ছে। সবাই কিন্তু একাধিকবার কারা নির্যাতিত, সুতরাং এইটা নিয়ে কোনো নেতিবাচক শব্দ উচ্চারণ করার মতো কারো কিছু আছে বলে মনে করি না। আমি যদি নতুন ব্রিড না করি, তাহলে আগামী দিন শূন্যস্থানগুলো পূর্ণ হবে কি করে। মনিরুল ইসলাম, ইন্টু, 18 নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফর বাংলাদেশের যোগাযোগ এবং উন্নয়নের নতুন দিগন্ত খুলবে। পায়রা বন্দর কেন্দ্রিক নতুন কাঠামো, তথ্য চেয়ে দর্শক অন্যান্য প্রসঙ্গ। ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের পিকনিক স্পট আপন ভুবনের তথ্য চেয়ে গাজীপুরের জেলা প্রশাসক এবং এসি ল্যান্ডকে চিঠি দিয়েছে দুদক। সংস্থাটির উপপরিচালক আনোয়ার হোসেন স্বাক্ষরিত চিঠিতে পিকনিক স্পটের নাম জারি সহ বিস্তারিত নথি চাওয়া হয়। অঢেল সম্পদের মালিক মতিউর এবং তার পরিবারের নামে থাকা ঢাকায় 4টি ফ্ল্যাট এবং বিভিন্ন জেলায় 866% স্থাবর জমির জব্দ করার আদেশ দিয়েছেন আদালত। এছাড়া দুদকের আবেদনে মতিউরের দেশ ত্যাগেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এদিকে অবৈধ সম্পদের প্রমাণ মেলায় মতিউরের পরিবারের সদস্যদের সম্পদের হিসাব দাখিলের নোটিশও জারি করেছে দুদক। দুদকের মামলায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার ক্রাইম মোহাম্মদ কামরুল হাসান এবং তার স্ত্রী সাইমা বেগমের 11,34,35,919 টাকার স্থাবর অস্থাবর সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। চট্টগ্রাম মহানগর দায়রা জজ ডক্টর বেগম জেবুন্নেসার আদালত এই আদেশ দেন। এর আগে দুদক অনুসন্ধান করে কাগজে কলমে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার কামরুল হাসানের নামে 9,86,00,000 টাকা এবং স্ত্রী সাইমা বেগমের নামে 1,62,00,000 টাকার অবৈধ সম্পদ পায়। বাস্তবে তাদের সম্পদের বর্তমান বাজার মূল্য 200 কোটি টাকা ছাড়িয়ে যাবে। এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে চাকরিরত অবস্থায় ঘুষ গ্রহণ, চাঁদাবাজির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পেয়ে অনুসন্ধানে নামে দুদক। আবারও মাথা চারা দিয়ে উঠেছে ডেঙ্গু। দেশের বিভিন্ন জনপদে দিন দিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। তবে কোথাও ডেঙ্গুর চোখ রাঙানি অনেক বেশি, আবার কোথাও কম। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বছরের মাঝামাঝি সময়ে এসে চট্টগ্রামে হঠাৎ করেই গা ঝাড়া দিয়ে উঠছে মশাবাহিত রোগ ডেঙ্গু। বছরের পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মহানগরী ও জেলার বিভিন্ন হাসপাতালে 242 জন ভর্তি হয়েছেন। মৃত্যু হয়েছে 3 জনের। হাসপাতালে খোলা হয়েছে ডেঙ্গু কর্নার। যদি দেখা যাচ্ছে ওয়ার্নিং কোনো সাইন নেই, তাহলে আমরা বাড়িতে চিকিৎসা করব। ওয়ার্নিং সাইন দেখলে আমরা হাসপাতালে ভর্তি করাবো। আমরা মৃত্যু কমাতে হলে আমাদেরকে তাড়াতাড়ি হাসপাতালে আসতে হবে এবং হাসপাতালে চিকিৎসা নিতে হবে। বর্ষা আসার সাথে সাথেই বরিশালে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। এরই মধ্যে খাল, ডোবা, নালাগুলো মশা তৈরির কারখানায় পরিণত হয়েছে। তবে ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশন, স্বাস্থ্য বিভাগ এবং জেলা প্রশাসনের তেমন কোনো কার্যকর ভূমিকা চোখে পড়ে না।
আগে দেখতাম একটু মানে মশার ঔষধ ছিটানো হতো, এখন সেই ঔষধ ছিটানোটা বন্ধ হয়ে গেছে। অতিষ্ঠ, শুধু একেবারে অতিষ্ঠ, মানে বলার ভাষা আমার কিছু নাই। রাজশাহীতে এখন পর্যন্ত ডেঙ্গুর খুব একটা প্রাদুর্ভাব নেই। জেলায় এবছর 6 জন ডেঙ্গু আক্রান্ত রোগী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। রোগী না বাড়লেও মশার উপদ্রব রয়েছে ঠিকই। এদিকে বর্ষাকাল শুরু হওয়ায় মশা নিয়ন্ত্রণে ওষুধ ছিটানো কার্যক্রম বন্ধ করে দিয়েছে সিটি কর্পোরেশন। আমরা আমাদের যে কার্যক্রম সেগুলো এমনভাবে পরিচালনা করতে চাচ্ছি যেন রাজশাহীকে অর্থাৎ রাজশাহী সিটি কর্পোরেশন এরিয়ায় আমরা ডেঙ্গুর সেই রকম প্রাদুর্ভাব না দেখা দেয়। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এবারে বন্যা পরিস্থিতির খবর। বিভিন্ন জেলায় বন্যাপ্রবণ নদ নদীর পানি কমছে, ধীর গতিতে হলেও উন্নতি হচ্ছে সার্বিক পরিস্থিতির, জানিয়েছে বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্র। তবে পানিবন্দী মানুষের দুর্ভোগ বেড়েছে। সুপেয় পানির সংকটে উদারময় এবং চর্মরোগ সহ বিভিন্ন রোগ ছড়িয়ে পড়েছে দুর্গত এলাকায়। প্রতিনিধিদের তথ্যচিত্রে দেখব ডেস্ক রিপোর্ট। কুড়িগ্রাম জেলার 9 উপজেলার 4 শতাধিক গ্রামে এখনও পানিবন্দী প্রায় 2 লাখ মানুষ। বিশুদ্ধ খাবার পানি, স্যালাইন ও ঔষধের সংকট চরমে। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমারের 6টি পয়েন্টে আগামী 48 ঘন্টায় পানি কমে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। হবিগঞ্জের আজমেরীগঞ্জ উপজেলার কাকাইলছেও, বদলপুর, পাহাড়পুর, জলশুকা, শিবপাশায় পানিবন্দী 70,000 মানুষ। পাহাড়পুরে কুশিয়ারা নদীর বাঁধ ভেঙে বদলপুর হাওরে পানি ঢুকছে, ভেসে গেছে পুকুর, বিলের মাছ। সিলেটে বন্যার কারণে স্থগিত হওয়া উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। সীমান্তবর্তী নিচু এলাকা থেকে পানি নামছে ধীরে ধীরে। আশ্রয়কেন্দ্র থেকে ফিরছেন বন্যার্তরা। সিলেট ও ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত কম হওয়ায় প্রতিদিনই কমছে সুরমা, কুশিয়ারা, শাড়ি, গোয়াইন, ধলাইসহ সকল নদ নদীর পানি। তবে ভেসে উঠছে তৃতীয় দফার বন্যার ক্ষত। স্বাভাবিক হতে শুরু করেছে বিভিন্ন উপজেলার গ্রামীণ যোগাযোগ। সিরাজগঞ্জ ও গাজীপুরের মেঘাই পয়েন্টে যমুনা নদীর পানি ধীরগতিতে কমছে। জেলা প্রশাসন জানিয়েছে, 5 উপজেলার 90,000-এরও বেশি মানুষ পানিবন্দী রয়েছেন। তলিয়ে গেছে 6,500 হেক্টর জমির ফসল। পানি ওঠায় বন্ধ রয়েছে 78টি শিক্ষা প্রতিষ্ঠান। এরই মধ্যে বন্যার পানিতে ডুবে 3 জনের মৃত্যু হয়েছে। জামালপুর জেলার ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলার 1.5 লক্ষাধিক মানুষ এখনও পানিবন্দী। দেখা দিয়েছে শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও গোখাদ্যের অভাব। ছড়িয়ে পড়ছে রোগবালাই। বন্যার কারণে জেলার 1.5 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। রাস্তাঘাট ডুবে যাওয়ায় উপজেলা সদরের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে এখনো। পানির জন্য কোনো জায়গায় আমরা বাইরে বের পাইতেছি না, মনে করেন কোনো খাওয়া খাদ্য ঠিক মতন পাইতেছি না। গরু বাছুর নিয়ে খুব অসুবিধা আছে, খুব কষ্ট। বৃষ্টি আশ্রয় কেন্দ্রে তাদেরকে যে বসত বাড়ি থেকে সরিয়ে নিয়েছি এবং তাদেরকে শুকনা খাবার এবং তাদেরকে 10 কেজি করে চাল, চিরা এবং তেল, ডাল সেগুলো সরবরাহ করা হচ্ছে। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। নিউজ আওয়ারে নিচ্ছে একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। চীনের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর। উস্কানিতে পা না দিতে ছাত্রলীগ এবং পুলিশের প্রতি ওবায়দুল কাদেরের আহ্বান। ঘুরে দাঁড়াতে দল পুনর্গঠনের পথে বিএনপি। মতিউরের পিকনিক স্পট আপন ভুবনের তথ্য চেয়ে দুদকের চিঠি। এবং আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে ডেঙ্গু, সারা দেশেই বাড়ছে আক্রান্তের সংখ্যা। Sponsored by Abiba Finance Limited. বিরতির পর আবারও স্বাগত নিউজ আওয়ারে, সাথে থাকার জন্য ধন্যবাদ।
পার্বত্য চট্টগ্রামের ১৯০০ সালের শাসনবিধি বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে বান্দরবানের মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ করেছে ১১টি পাহাড়ি সম্প্রদায়ের সংগঠন। সকালে শহরের বঙ্গবন্ধু মুক্ত মঞ্চের সামনে বিভিন্ন এলাকার ১১টি পাহাড়ি সম্প্রদায়ের নারী পুরুষ এই মানববন্ধনে অংশ নেন। এতে বক্তব্য রাখেন হেডম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি লাথওয়াইল মার্মা, দুর্নীতি দমন কমিটির সভাপতি অংচং মার্মা, ছাত্রনেতা মাংসি মার্মা এবং বিরলাল তঞ্চঙ্গা। বক্তারা বলেন, ১৯০০ সালের শাসনবিধি যা পার্বত্য অঞ্চলের ভূমি ব্যবস্থাপনা, সম্পদ সংরক্ষণ, কৃষ্টি সংস্কৃতি রক্ষণ সহ পাহাড়ি সম্প্রদায়ের প্রজন্মগত চর্চার অংশ হয়ে আছে। বর্তমানে ১৯০০ সালের এই শাসনবিধি বাতিলের ষড়যন্ত্র চলছে। মানববন্ধন শেষে এই শাসনবিধি বহাল রাখার দাবি জানিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেন তারা। চাকরির প্রলোভন দিয়ে পাহাড়ি নারীদের পাচার করা হচ্ছে বিদেশে। খাগড়াছড়ি থেকে বেশ কিছু নারী পাচারের শিকার হওয়া উদ্বিগ্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ। পুলিশ গ্রেপ্তার করেছে কয়েকজন পাচারকারীকে, আর এক বোন ফেসবুকে লাইভ করে উদ্ধার করেছে তার বোনকে। খাগড়াছড়ির প্রতিনিধি আবু দাউদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নারী পাচারকারীদের হাতে আটকা ছোট বোন। ফেসবুক লাইভে ছোট বোনকে উদ্ধারের আকুতি তার। এমন ঘটনা এখন প্রায় ঘটছে পাহাড়ি জনপদে। যেমন হংকংয়ে চাকরির প্রলোভন দিয়ে ঢাকায় নিয়ে যাওয়া হয় খাগড়াছড়ি জেলার পানছড়ির ২ তরুণীকে। উন্নত জীবন আর সংসারে সচ্ছলতা আনার স্বপ্ন নিয়ে আসে তারা। তাদের দেয়া হয় চীনা নাগরিককে স্বামী হিসেবে বেছে নেওয়ার চাপ। পাচার করা হবে বুঝতে পেরে কৌশলে বড় বোনকে জানাতে পারে। ফেসবুক লাইভে এসে বোনকে উদ্ধারের আকুতি জানায় বড় বোন। পরে পুলিশের অভিযানে মুক্ত হয় তারা। একটা বেস্ট ফ্রেন্ড ছিল, ওর নাম হচ্ছে যে জুনিয়া চাকমা। জুনিয়া থাকে হচ্ছে হংকং এ। জুনিয়া আমাদেরকে বলে যে জব দিবে, তারপরে আমাদেরকে সুমি চাকমার সাথে কন্ট্যাক্ট করিয়ে দেয়। দেখাতে গেছি যে আমরা শ্যামালী পরিবহনের মাধ্যমে ওইখান থেকে আমাদেরকে সুমি চাকমা ড্রপ করে। ও তো আগে বলছিল যে আমাদেরকে ভালো বেতনের চাকরি দেবে, এটা বলে নিয়ে গেছে। তারপরে ওইখানে গিয়ে আমরা জানছি যে আমাদেরকে মানে ওই চায়না ছেলের সঙ্গে বিয়ে দিবে, মানে ছেলে দেখাইতে নিয়ে গেছে। দীর্ঘদিন ধরেই পাহাড় থেকে নারী পাচারের খবর এলেও এতদিন মুখ খুলেনি কেউ। অনেকটা নীরবেই ৩ পার্বত্য জেলা থেকে নারী পাচারের ঘটনা ঘটে আসছিল। সম্প্রতি খাগড়াছড়ির ৫ কিশোরী উদ্ধার ও পাচারকারী চক্রের ২ সদস্যকে ঢাকা থেকে আটকের পর বিষয়টি আলোচনায় আসে। গ্রামবাসী ও জনপ্রতিনিধিরা জানান, পানছড়ি উপজেলা থেকে এ পর্যন্ত অন্তত ৩০ থেকে ৩৫ জন নারীকে পাচার করা হয়েছে। আমরা যদি সবাই মিলেমিশে কাজ করি তাহলে আশা রাখবো এবং প্রশাসন যদি আমাদেরকে সহযোগিতা করে এই ভবিষ্যতে চীন দেশে আর নারী পাচার হবে না। পাচার চক্রের মূল হোতা চীনা নাগরিক জিসাও সুহুই ও তার স্ত্রী সুমি চাকমাকেও আটক করেছে পুলিশ। তাদের কবল থেকে উদ্ধার হওয়া ৫ তরুণীর মধ্যে ওই ২ জন খাগড়াছড়ির পানছড়ির, বাকি ৩ জন রাঙামাটি জেলার। ভবিষ্যতে আর একজন নারীও যেন পাচারের শিকার না হন সে বিষয়ে সতর্ক ও সচেতন হওয়ার আহ্বান পুলিশ সুপারের। এই কুচক্রের প্রলোভনে যারা প্রলোভিত না হয় সেজন্য কিন্তু আমরা সামাজিকভাবে বিভিন্ন ধরনের বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে, খাগড়াছড়ি জেলা পুলিশের পক্ষ থেকে আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। চাঁপাইনবাবগঞ্জ যেন এক মৃত্যুর জনপদ। এক বছর ২ মাসে ১২ খুন। খুন হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের ১২ নেতাকর্মী। অভ্যন্তরীণ বিরোধ এক পক্ষ হত্যা করেছে আর এক পক্ষের লোকদের। একের পর এক হত্যাকাণ্ডে উদ্বেগ, আতঙ্ক জেলা জুড়ে। স্থানীয় সংসদ সদস্য খুঁজছেন জীবনের নিরাপত্তা। দেখব ডেস্ক রিপোর্টে। আমের জন্য বিখ্যাত জেলা চাঁপাইনবাবগঞ্জে অস্ত্রের ঝনঝনানি আর রক্তের হোলি খেলা একের পর এক রাজনৈতিক হত্যাকাণ্ডে পরিণত হয়েছে এক আতঙ্কের জনপদে। গত বছরের ১৯ এপ্রিল খুন হন চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবলীগ নেতা খায়রুল আলম জেম। এরপর পর্যায়ক্রমে হত্যাকাণ্ডের শিকার হন আওয়ামী লীগের আরও ১১ নেতা। এবছরের ২৭ জুন খুন হন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আব্দুস সালাম এবং তার সহযোগী মতিন আলী। ১ বছর ২ মাসের মধ্যে মোট ১২ জন নেতাকর্মীর খুনে আওয়ামী লীগের তৃণমূলে বিরাজ করছে আতঙ্ক। আতঙ্কে অনেকেই এখন এলাকা ছাড়া। ওই হত্যাকারীর আমরা ফাঁসি চাই। আমরা সব জনগণে আমরা কোনোদিন কেউ চাই না যে আমার দেওয়ারের মতন এরকম কেউ ভাই হারা, কেউ দেওয়ার হারা, কেউ বাবা হারা, কেউ স্বামী হারা, আমরা এটা চাই না। জেলা আওয়ামী লীগের নেতারা বলছেন, তীব্র হয়ে উঠেছে দলের অভ্যন্তরীণ বিরোধ। গত সংসদ নির্বাচন ঘিরে কোন্দল আরও রক্তক্ষয়ী।
ক্ষমতা ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যায় ব্যবহার করা হচ্ছে বিএনপি জামায়াতকেও। এক পক্ষ দুষছে প্রতিপক্ষকে। অনেকটা অসহায়ত্বের কথাই জানালেন স্থানীয় সংসদ সদস্য। আমার সরকার ক্ষমতায় আমরা প্রতিনিধিত্ব করছি, তারপরে একের পর এক আওয়ামী লীগের জনপ্রিয় নেতাকর্মীরা সন্ত্রাসী দ্বারা নিহত হচ্ছেন। কেন হচ্ছেন এটি সকলেরই তদন্ত করে দেখা দরকার। পুলিশের পক্ষপাত ও নিষ্ক্রিয়তার অভিযোগও তুলেছেন সংসদ সদস্য। তবে অভিযোগ অস্বীকার করে পুলিশ বলছে, পুলিশের সক্রিয় ভূমিকার কারণেই দ্রুত সময়ের মধ্যে তদন্তও হয়েছে অনেক হত্যা মামলার। অতীতে যতগুলো মার্ডার হয়েছে তাদেরকে আসামি শনাক্তকরণ পূর্বক আমরা আসামি গ্রেপ্তার করেছি। পুলিশ আইনের ভিত্তিতেই কাজ করে যাচ্ছে। এখানে নিশ্চুপ থাকা বা গাফিলতির কোনো সুযোগ নেই। দলীয় বিভেদ ও হত্যাকাণ্ড বন্ধে দলের হাইকমান্ডের হস্তক্ষেপ কামনা করছেন তৃণমূলের নেতাকর্মীরা। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। নিউজ আওয়ারের সময় হলো আরো একবার বিরতি নেওয়ার, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবার স্বাগত নিউজ আওয়ারে, সাথে থাকার জন্য ধন্যবাদ। ওয়ান ব্যাংকের সাথে নানা রকম ব্যবসায়িক বিনিময় চুক্তি সই করল এটিএন নিউজ। দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে এটিএন নিউজের প্রধান কার্যালয়ের সভাকক্ষে এটিএন নিউজ এবং এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান এবং ওয়ান ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং ব্যবসা প্রধান AZM সালেহ এই চুক্তিতে সই করেন। এ সময় দুটি প্রতিষ্ঠানের দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলাপ হয়। চুক্তি সই অনুষ্ঠানে এটিএন নিউজের নির্বাহী পরিচালক মোহাম্মদ মোশাররফ হোসেন সহ সকল বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন। এছাড়া ওয়ান ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং হেড অফ অপারেশনস মির্জা আজহার আহমেদ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং হেড অফ বিজনেস মোহাম্মদ শহীদুল হক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবারে দেখবেন বিজনেস নিউজ প্রেজেন্টেড বাই পোয়ালি ব্যাংক পিএলসি। সাধারণ মানুষের ডিজিটাল লেনদেন অভিজ্ঞতা বদলে দিতে একসঙ্গে কাজ করবে নগদ এবং হুয়াওয়ে টেকনোলজিস। বিশ্বের অন্যতম সেরা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে টেকনোলজিসের সাথে গুরুত্বপূর্ণ একটি চুক্তি সই করেছে বাংলাদেশের প্রথম ডিজিটাল ব্যাংক নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি। বেজিংয়ের শাংরিলা হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির ফলে নগদ ডিজিটাল ব্যাংক এবং নগদ মোবাইল আর্থিক সেবার বিদ্যমান সুবিধার সাথে যুক্ত হবে বিশ্বসেরা সব অত্যাধুনিক প্রযুক্তি। ফলে দেশের প্রথম ডিজিটাল ব্যাংকের গ্রাহক হিসেবে নগদের গ্রাহকেরা যে কোনো সময় যে কোনো স্থান থেকে আন্তর্জাতিক মানের লেনদেন সেবা উপভোগ করতে পারবেন। নগদের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন এর প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর এ মিশুক। আর হুয়াওয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রেসিডেন্ট এবং হুয়াওয়ে বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা প্যান জুংফেং। এ সময় সেখানে উভয় সরকারের একাধিক মন্ত্রী এবং পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবারে মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ সুজলা সুফলা। লক্ষ্মীপুরে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোডেকের সহযোগিতায় মাছের পোনা চাষে সফল প্রায় 4000 মৎস্য উদ্যোক্তা। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের অর্থায়ন এবং কোডেকের সহযোগিতায় রায়পুরের মোল্লারহাট এলাকায় তৈরি করা হয়েছে 112 জন সফল উদ্যোক্তাকে। মৎস্য চাষের জন্য তাদের পোনা, ঝাঁকি জাল, চুন, সার সহ বিভিন্ন উপকরণ বিতরণ করেছে কোডেক। এই উদ্যোগে একজন উদ্যোক্তা বছরে 1 থেকে 2 লাখ টাকা আয় করে সচ্ছল জীবনযাপন করছেন। জেলা মৎস্য অফিসের কর্মকর্তারা জানান, দেশীয় জাতের মাছের রেণু বা পোনা বিতরণ করে সারা বছর তদারকি এবং সহযোগিতার মাধ্যমে মাছ চাষকে আরও ত্বরান্বিত করছে কোডেক। এবার বাইজি স্টিল বিরতি, ফিরে এসে আরও যা থাকছে। গাজায় স্কুল এবং হাসপাতালে ইসরায়েলি বিমান হামলা, 16 ফিলিস্তিনি নিহত।
ইউরোর প্রথম সেমিতে আজ মুখোমুখি হচ্ছে স্পেন এবং ফ্রান্স। বিরতির পর আরও একবার স্বাগত নিউজ আওয়ারে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাবো দেশের বাইরের খবর। গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে 16 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন বহু মানুষ। আল জাজিরা জানায়, মধ্য গাজায় নুসাইরাতে শরণার্থী শিবিরে জাতিসংঘের একটি স্কুলে ইসরায়েলি বিমান হামলায় 7 ফিলিস্তিনি মারা গেছেন। আবার উত্তর গাজায় আল জালা স্ট্রিট এলাকায় 6 জন এবং লাবাবিদি এলাকায় ইসরায়েলি বোমা হামলায় 3 ফিলিস্তিনি মারা যান। গাজা উপত্যকার বিভিন্ন স্কুল এবং হাসপাতালকে লক্ষ্য করে বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী, যার কারণে হাসপাতাল এবং স্কুল বন্ধ করতে বাধ্য হচ্ছেন কর্তৃপক্ষ। এলাকা ছেড়ে পালাচ্ছেন শত শত ফিলিস্তিনি, এমনকি অসুস্থ এবং রোগীদেরকে গাজা ছাড়তে বাধ্য করছে দখলদার ইসরায়েল। গাজায় হত্যা এবং বাস্তুচ্যুতি অব্যাহত থাকলে যুদ্ধবিরতি আলোচনায় বিপর্যয়কর পরিণতি হতে পারে বলে সতর্ক করছেন হামাস প্রধান ইসমাইল হানিয়াহ। মিশরের কায়রোতে যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েল এবং হামাসের মধ্যে দূরত্ব দূর করতে মধ্যস্থতাকারী দেশগুলো সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে বলে জানিয়েছে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি। Some announcements on Isfahani Sports News. ইউরো চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে স্পেন এবং ফ্রান্স। মিউনিখে দুই পরাশক্তির মহারণ শুরু হবে বাংলাদেশ সময় আজ রাত 1টায়। আসরের শুরু থেকেই দৃষ্টিনন্দন ফুটবলে সবার নজর কেড়েছে ইউরো 3বার চ্যাম্পিয়ন স্পেন। সবশেষ আসরে ভালো খেলেও তৃতীয় স্থানের জন্য লড়তে হয় স্প্যানিশদের। তাই এবারে 12 বছরের আক্ষেপ মেটানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে ডে লা ফুয়েন্তের দল। এখন পর্যন্ত ফ্রান্স এবং স্পেন মুখোমুখি হয়েছে 36 বার। স্পেনের 16 জয়ের বিপরীতে ফরাসিদের জয় 13, বাকি 7 ম্যাচ ড্র। এদিকে 2 যুগ আগে সবশেষ 2000 সালে শিরোপার স্বাদ পেয়েছিল ফ্রান্স। 2016 সালের আসরে ফাইনালে পর্তুগালের কাছে হেরে শিরোপা বঞ্চিত হয় দিদিদের দেশের দল। তবে এবারে সব ঘুচিয়ে দিতে চান তারা, কিন্তু কোচের মাথায় চিন্তার ভাঁজ। ফর্মে নেই এমবাপ্পে সহ দলের ফরওয়ার্ডরা। শেষ করব নিউজ আওয়ার, তার আগে এক নজরে শিরোনামগুলো জানাবো আরও একবার। চীনের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী। উস্কানিতে পা না দিতে ছাত্রলীগ এবং পুলিশের প্রতি ওবায়দুল কাদেরের আহ্বান। ঘুরে দাঁড়াতে দল পুনর্গঠনের পথে বিএনপি। মতিউরের পিকনিক স্পট আপন ভুবনের তথ্য চেয়ে দুদকের চিঠি। আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে ডেঙ্গু, সারা দেশেই বাড়ছে আক্রান্তের সংখ্যা। চাকরির প্রলোভনে নারীদের পাচার, আতঙ্কে পাহাড়ি জনপদ। চাঁপাইনবাবগঞ্জে 14 মাসে 12 খুন। গাজায় স্কুল এবং হাসপাতালে ইসরায়েলি বিমান হামলা, 16 ফিলিস্তিনি নিহত। এবং ইউরোর প্রথম সেমিতে আজ মুখোমুখি হচ্ছে স্পেন এবং ফ্রান্স। স্পন্সর্ড বাই আবিবা ফাইন্যান্স লিমিটেড। এই ছিল নিউজ আওয়ার। এটি নিউজের সব খবর জানতে ভিজিট করুন www.etnewstv.com। এছাড়া চোখ রাখুন এটি নিউজের ইউটিউব এবং ফেসবুক পেজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।